লজ্জা পাওয়ার কিছু নাম নিয়ে বলতে হবে, এনাদের জ্বালায় বিপদে। আমি তো বিএনপিতে ঢুকছিলাম, বাট আমি চরম সমালোচনা করি। এটা শহীদ জিয়ার বিএনপি না। আচ্ছা ৭ই মার্চের কথা বলতেছি, সেই ৭ই মার্চের বিপ্লব না শহীদ জিয়ার দল না। ইনি মিনিয়ে বলা কিচ্ছু নাই। এই বিপ্লবটাকে নিতেই পারতেছেন একটা বড় দল। আবেগের কথা দরকার নাই, এদের কি করা দরকার? আমার তো মনে হয় এনসিপি রাজনৈতিক দল হয়ে গেছে, তাহলে বলতে আপনি আবার করেন। এদেরকে ধরে এনে শহীদ সরদী পার্কে বেঁধে একটা প্রকাশ্যে বিচার করা দরকার। এটা আমরা করি নাই। আর ডক্টর ইউনূস পারেন নাই, ভেরি গুড। আপনার সেনাপ্রধানকে অনবোর্ড করতেন, তাও করেন নাই। দুই দিকে চলে, তাহলে তো দেশ চলে না, তাহলে আজকে এই সমস্যাগুলো হইতো না। আর পিছনে দরজা দিয়ে কথা বলবেন সেনাবাহিনী দিয়ে, এটা হয় না। জাতিকে ঐক্যমতে আসতে হবে। আগে গণভোটের ভিত্তিতে হবে কি নির্বাচন, না নির্বাচনই হবে না। গণভোট করে সংবিধান বাতিল করেন, পরে আমরা দেখব কী করা যায়। টাকা তো কম চুরি করে নাই শেখ হাসিনা, আরও কিছু খরচ করব। বাট আপনারা যদি এই গণভোট না করেন, এই সনদ যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করেন, এই সনদে একটা বড় ভুল হয়েছে। হাসিনা কেমনে ফ্যাসিস্ট হয়েছে, এর মূল কারণ ডিজিএফআই, মূল কারণ গোয়েন্দা এনএসআই, মূল কারণ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের সেই আইজিপি পুলিশের প্রধান। এদের সংস্কার দরকার ছিল কঠিনভাবে। এরা রাষ্ট্রের কোনো দলের না, এটা রাষ্ট্রের কোনো দলের না, এটা শিখাই দিতে হবে আগামীতে যাতে এরা না করে। এই জন্য কঠিন পানিশমেন্ট হইতে হবে, না হলে কিন্তু এরা সোজা হবে না। এইখানে কোনো সংস্কার হয় নাই। থাকবে কি থাকবে না এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে আসুন উদারভাবে সমস্যার সমাধানের কথা আমরা এগিয়ে যাই। আঙ্গুল দিয়ে ঘি তোলেন বা যাই তোলেন, চামচ দিয়ে তোলেন, তাও ভালো আছে, কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাটো করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় নাই। যে ঘোষণা আমাদের দেওয়া উচিত ছিল 26শে মার্চের রাতে, এটা শহীদ জিয়া দিয়েছেন। এই উদারতা আমার মধ্যে নাই। আমরা জানি না জাতি হিসাবে আমরা এত লোভী, কারো কোনো কৃতিত্ব দিতে চাই না আমরা। আজকে যেটা হচ্ছে, কি অসুবিধা হইতো জিয়ার আমাকে সম্মানিত করতে, যেন ওসমানীকে সম্মানিত করতে, আমরা পারি নাই। এত লোভী জাতি। আমার মনে হয় বিপ্লবটা শেষ হয় নাই। কঠিনভাবে বিপ্লব এবং কঠিনভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা অসমাপ্ত বিপ্লব। আসেন তারপর এই ৭৫-এ যারা শেখ মুজিব হত্যা করছেন, হত্যা আমি পছন্দ করি না, বাট আর কোনো অপশন তো ছিল না। একটা বাড়িতে এলএমজি সহ অন্যান্য অস্ত্র নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। এটা কি সভ্য ভাষায় চলে? আমি জানি না কোন ক্ষমতা বলে অস্ত্র থাকে বাসায়। বৈধ অস্ত্র থাকতে হবে, অবৈধ না। ওখানে সেনাবাহিনীর কিন্তু লোক মারা গেছে, আহত হয়েছে ওই বিপ্লবে। আমরা সেটা হোক কাম্য না, আমরা চাই না। রক্তক্ষরণ আমরা চাই না, এটা লজ্জার অধ্যায়। আগেকার ইতিহাসে রক্তক্ষরণ ছিল গর্বের, বর্তমান ইতিহাস সেটা না। আমরা সভ্য হচ্ছি। তারপরে দেখেন 90 গেল, আসলো এই 111, এরপরে এখন আমরা এই 24-এর বিপ্লবটা সবার। তবে এটা সত্য, কোনো রাজনৈতিক দলের একক না, তারা পিছনে ছিল। এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল তারা, আর অংশগ্রহণে ছিলাম আমরা আমজনতা সবাই। আমি খুব হতাশ হতাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, মনে করতাম ফার্মের মুরগি, এটা কোনো কাজ করে না। আমার 3 মেয়ে, আমি দেখি এই বিপ্লবের মধ্যে আমাদের পল্লবীর আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুরাই দিছে, আমাদের বাচ্চারা। আমি আশ্চর্য। আমরা মাসুম ভাই জানে, বহুবার আমরা মিট করছি ডিএইচএসে, কী করা যায়, কিন্তু সাহস করে আসতে পারেনি। যখনই কর্নেল হক উনি একটা সিদ্ধান্ত নেবেন, উনি ওনার সিনিয়রের কাছে যাইতেন, সিনিয়র কাছে যেয়ে কনফিউজ হয়ে ফেরত চলে আসতেন। যত সিনিয়র তত কনফিউজ। আমার পরিষ্কার, ইয়াংরাই হলো গিয়ে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। তারা যত সহজ সিদ্ধান্ত নিতে পারে সহজে, আমরা বুড়ারা পারি না। এক ভাই বলছেন হিল ট্যাক্স নিয়ে, হিল ট্যাক্সের ইস্যুতে বলবো, সকল জাতিকে সম্মান করতে হবে না, ঐক্য হবে না। সকল ছাত্রদের, মাদ্রাসা ছাত্র, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসতে হবে শিক্ষানীতির মাধ্যমে, যাতে ঐক্য আসে, কারো প্রতি কারো যেন বৈষম্য না হয়। জাতিতে গরিব ধনীর মধ্যেই দূরত্ব কমায় আনতে হবে। আজকে এই বিপ্লব হচ্ছে, পরে দেখবেন অন্য বিপ্লব হবে। সকল সুযোগ সুবিধা বড় লোকের জন্য, এটা হয় না। আমরা সবাই তো ভ্যাট ট্যাক্স দিচ্ছি,
এত বড় একটা বিপ্লব হলো দেখেন, এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের, আমরা বলি অভ্যুত্থান, বাট এটা পৃথিবীর সেরা বিপ্লব। শুধুমাত্র ইট দিয়ে হেলিকপ্টার বাহী স্নাইপার অস্ত্র দিয়ে যেগুলি ধরা হয়েছে, তারা পলায়ন করছেন, মসজিদের ইমাম সব এগিয়ে গেছে। আমাদের ডিজিএফআই 4 জন জেনারেল নাই, ভারতে আশ্রয় নিছে। এই ছাত্ররা, আমি আবু সাইদের কাছে খুবই কৃতজ্ঞ, আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিক। এই ছাত্ররা শিখেছে আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু, ইনিয়ে মিনিয়ে বলা কিচ্ছু নাই, আজীবনের শত্রু ভারত। আমরা কঠোরভাবে বলবো, যত বেশি বলবেন তত বেশি সাহসী হবেন। ওই সীমান্তে বাড়াবাড়ি ফাইলামি করে কোনো লাভ নাই। আমরা এক জাতির দেশ, 1% আছে আমাদের, এটা গর্বের, আমাদের অলঙ্কার স্বরূপ। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল, এখনও আছে। তো এত মানে একটা দেশের একটা 99% লোক এক জাতির, এটা পাওয়া যায় না, পৃথিবীর কোথাও নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে মুনাফেক বেশি, এরা ধনী শ্রেণীর। এই বিপ্লবটাকে নিতেই পারতেছেন একটা বড় দল, আবেগের কথা দরকার নাই, এদের কি করা দরকার? আমার তো মনে হয় এনসিপি রাজনৈতিক দল হয়ে গেছে, তাহলে বলতে আপনি আবার করেন। এদেরকে ধরে এনে শহীদ সরদী পার্কে বেঁধে একটা প্রকাশ্যে বিচার করা দরকার। এর মতো বিপ্লব হয় না। সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে, মারণ অস্ত্র, আর যারা ক্ষমতাশালী তাদের কাছে থাকবেই। এই বিপ্লবে কোনো অস্ত্র নাই, লাঠি আর ইট। লজ্জা আমাদের, এদেরকে আমরা প্রশ্রয় দিছি। এই সরকার, ইউনূস সরকার বড় ভুল যে আলোচনা করতে গেছে রাজনীতিবিদদের সাথে, এর দরকারই ছিল না। এই ছাত্রদের সাথে আলোচনা করার ছিল। শুধু ছাত্র, আইনজীবী, ফরদ মাদার ভাই আছে, মাহমুদুর ভাই আছে, গৌতম দাস আছে, বহুত জ্ঞানী লোক আছেন, আইনজীবীরা আছেন, বসে বানায় দিত। বিবেকীয় শহরগুলি যেতেন, আলোচনা করতেন, তারপরে গণভোট। বেশি মানে নিজে দায় নিতে চায় না, মানে নিজের মধ্যে ঝুঁকি নিতে চায় না। বলুন, বুড়া মানুষ ঝুঁকি নিতে পারে না। এই ঝুঁকি নিয়ে না নিতে দেয়া বন্দুক দিছে, আরেকজনের ঘাড়ি চাপে বেতার লাগাই দিছে, এখন ঐক্য হচ্ছে না। আর সব সুশীল, কষ্ট তো ওনারা কেউ করেন নাই। লজ্জা পাওয়ার কিছুটা নাম নিয়ে বলতে হবে, এনাদের জ্বালায় বিপদে। আমি তো বিএনপিতে ঢুকছিলাম, বাট আমি চরম সমালোচনা করি। শহীদ জিয়ার বিএনপি না, আচ্ছা 7ই মার্চের কথা বলতেছি, সেই 7ই মার্চের বিপ্লব না, শহীদ জিয়ার দল না। শহীদ জিয়ার দল হইতে গেলে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে, আচার আচরণের কথাবার্তায় ভারতকে শত্রু বলে কথা বলতে হবে। আমাদের দেশে এমন কোনো অপকর্ম হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না। তা আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কিছু নাই। এটা গর্বের বিপ্লব, একটা পিওর বিপ্লব, কোনো ভারতের কোনো অংশীদারিত্ব নাই। 71-এ কিন্তু ভারতের অংশীদারিত্ব ছিল, কিন্তু এই বিপ্লব আমাদের নিজস্ব বিপ্লব। এই বিপ্লব শুধু আওয়ামী লীগ হারে নাই, ভারত হারছে, ভারতের হারছে, হেরে গেছে। আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে গর্বের জায়গায়। যারা আপনারা লেখাপড়া জানেন, জ্ঞানী, আমার মতো মাথা মোটা না, তারা একটু লিখবেন, কবিতা, সংস্কৃতি, নাটক, নোবেল, ফারুকি ভাইদের বলবেন, আসিফ ভাই আছে বলবেন, কিছু করেন। একটা ভালো নাটক হয় নাই, একটা ছবি হয় নাই, চিন্তাও করেন নাই। এই গুণগত মান এই বিপ্লবের অনেক উপরে। এ নিয়ে শত শত মুভি করা সম্ভব। আমি গেছিলাম হাসপাতালে, মেডিকেলে, কি রিক্সাওয়ালা পেটে কাটা, গন্ধ বেরোচ্ছে, শুকায় নাই। তা বাচ্চাটা নিচে শুয়ে আছে, বউ পায়ের কাছে, খাবার দিছে একজনের। বলেন 3 জন লোক খাবে কি? ওই মহিলা তার হাড়ি পাতলি সব নিয়ে চলে আসছে মেডিকেল কলেজ হাসপাতালে, বেডের নিচে রাখছে। অর্থাৎ পরিবারটা চলে আসছে এখানে। আমরা অ্যাড্রেস করতে পারিনি বিপ্লবটাকে, এটা লজ্জার। তারপরে যা হয়েছে, আমাদের উচিত ছিল আগের ফ্যাসিস্টের যারা সহযোগী তারাও ফ্যাসিস্ট, সবাইকে বিচারে আনা উচিত ছিল। এটা আমরা করি নাই। আর ডক্টর ইউনূস পারেন নাই, ভেরি গুড। আপনার সেনাপ্রধানকে অনবোর্ড করতেন, তাও করেন নাই। 2 জন 2 দিকে চলে, তাহলে তো দেশ চলে না, তাহলে আজকে এই সমস্যাগুলো হইতো না। আর পিছনে দরজা দিয়ে কথা বলবেন সেনাবাহিনী দিয়ে, এটা হয় না। জাতিকে ঐক্যমতে আসতে হবে। আগে গণভোট, গণভোটের ভিত্তিতে হবে কি নির্বাচন, না নির্বাচনই হবে না। গণভোট করে সংবিধান বাতিল করেন, পরে আমরা দেখব কী করা যায়। টাকা তো কম চুরি করে না শেখ হাসিনা, আরও কিছু খরচ করব। বাট আপনারা যদি এই গণভোট না করেন, এই সনদ যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করেন, এই সনদে একটা বড় ভুল হয়েছে। হাসিনা কেমনে ফ্যাসিস্ট হয়েছে, এর মূল কারণ ডিজিএফআই, মূল কারণ গোয়েন্দা, এনএসআই,
মূল কারণ সেনাবাহিনী প্রধান এবং আমাদের সেই আইজিপি পুলিশের প্রধান, এদের সংস্কার দরকার ছিল কঠিনভাবে। এরা রাষ্ট্রের কোনো দলের না, এটা রাষ্ট্রের কোনো দলের না, এটা শিখাই দিতে হবে আগামীতে যাতে এরা না করে। এই জন্য কঠিন পানিশমেন্ট হইতে হবে, না হলে কিন্তু এরা সোজা হবে না। এইখানে কোনো সংস্কার হয় নাই। আমি শিখতে আইছি, বলতে আসি নাই। আমি খুব রাগী এবং সহ্য করতে পারি না ভারতকে, এই জন্য খুব আমি আসি বলতে। বাট আমি মনে করি আমরা ঐক্যে দাঁড়াবো, আমরা এক জাতির দেশ, ভারতটা কিছুই আসবে না। ফাইলামি আমি মিডিয়া কতটা অনৈতিক হইতে পারে দেখেন। আমি 1 বছর 6 মাস আয়নাঘরে ছিলাম, এখন বলে আমি নাকি পাকিস্তানে ছিলাম, কতটা হাস্যকর। আমি বলি মুহিম হত্যা চিটাগাং আমি ছিলাম না, আমি র্যাবে ছিলাম। তার 2 দিন আগে আমার অ্যাচিভমেন্ট আছে, অনেকগুলো AK-47 ধরা হয়েছে নাকিন চরিত্রে, তার 4 দিন পরেও আছে। তারপরেও আমি নাকি মুহিমকে হত্যা করছি। এটাই আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের স্থান এদেশে হবে না, জাতীয় পার্টির স্থান এদেশে হবে না, এদেশের স্থান হবে আমাদের ছাত্রদের, তারাই দেশ নেতৃত্বে থাকবে। উপদেষ্টা হিসাবে ফরজ মাদার ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, শুনবেন, দেশটা সুন্দর করে চালান। আমরা সৎ থাকবো, দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো, ধনী গরিব মিলে আমরা সুন্দর একটা দেশ গড়বো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আমাদের প্রথম কাজ হবে সাংবিধানিক প্রতিবিপ্লবটা কারা করেছে এবং এটার মানে কি, কারা জড়িত ছিল, এবং তারপরে এখনকার কি অবস্থা ছিল, সেই সাংবিধানিক প্রতিবিপ্লব যেটা 8 তারিখে হয়েছে তারই ধারাবাহিকতা বোঝা। যদি আগামী দিনের রণনীতি এবং রণকৌশল তরুণরা ঠিক করতে চায়, কারণ সময় আপনাদের হাতে অত্যন্ত কম। আমি জানি না তরুণরা কতটা বুঝতে পারছে আন্তর্জাতিক পরিস্থিতি বা এই উপমহাদেশের পরিস্থিতি। ফলে আমি সতর্ক বাণী এখানে বলবো, আপনাদের সময় খুব কম, কারণ কতগুলো বড় ভুল করেছি আমরা। 5 তারিখে আমাদের উচিত ছিল রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে, এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল, এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। এটা 5 তারিখে কথা বলা দরকার ছিল। তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল, যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবার জন্যে, যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে, সেগুলো বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ ফর্মুলা। আচ্ছা, এখন এটা কেন হয়নি? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনারা যদি রাগ করে আমাকে বের করে দেন, চলে যাবো, কিন্তু আমি কিন্তু সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনারা কেউ পড়াশোনা করেন না। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনার মনে করেন যে রাস্তায় চেঁচামেচি করলে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ, দার্শনিকরা এসেছে, জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হয়েছে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী আগে বলতো না, এই ধরো তক্তা মারা পেরে, যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এবার খালি বিপ্লব করো। আর কার্ল মার্কস নিজে এই কথা লেখা, আপনার কী বলে, তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত, তাহলে কার্ল মার্কসের তো বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো, তাহলে লেনিনরা তো 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কী দরকার ছিল? তাহলে তরুণদের এখনও পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটাকে আপনি চিন্তা করতে পারেন? আপনি ইউনেস্কো আমি মেলার সমালোচনা করেছি, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনও পর্যন্ত তরুণরা এত বলো যে গণ অভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারে না।
তাহলে কী বিপ্লব করবে ওরা আগামীতে? আগামী দিনে রণনীতি তারা ফেস করতে পারবে? আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা একটা ইললিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন করছেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন না যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করবো? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো তাহলে তো সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্তই নিতেন, ওটাই তো বৈধ হয়ে যেত। কারণ আমাদের নতুন গঠনতন্ত্র, নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠনতন্ত্র। দেখেন অনুবাদেও ভুল আছে। কনস্টিটিউশনকে অনুবাদ করে কি সংবিধান, এটা তো করে কলোনিয়াল লোকজন করে, যে আমি আপনাকে শাসন করব, একটা সংবিধান লাগবে। এখন আপনাদের তরুণদের ভাষা বদলায়নি, এখনও পর্যন্ত ওনার সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন। আমি আপনাকে শাসন করব, তাই আমি একটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র। ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র। এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়ার সঙ্গে। তারপরে যে ভাষা তো ঠিক নেই, তরুণদের ভাষাও শিখেন নেই আপনার এখন। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করা। আমরা ভুল করছি, তো ভুল করে কী হয়েছে আমরাও ঠিক করবো। ওটা ভুল তো করেছি, কী করে যাবে? এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে, যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, কারা তার সঙ্গে জড়িত ছিল, কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটো আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যে যারা আসি বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলেই কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটেরা মাফিয়াস্টের হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন অবৈধ সবই কিন্তু তারপর তুলে দেবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার। বিকজ আমরা একটা মূর্খ জাতি। আমরা এখনও পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই দেশটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আর্গু করেছি, আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট চিন্তাকে পরিবর্তন করার জন্য। প্রথম ধারণাটা হলো গণসার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণসার্বভৌমত্ব। ইংরেজিতে সহজভাবে বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসার্বভৌমত্ব মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশের সেনাবাহিনী কী করে গঠন করব, আমরা পুলিশ কী করে গঠন করব, আমরা কী করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কী করে ব্যাংক রিফর্ম করব, আমরা কী করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষিনীতি ঠিক করব, সমস্ত কিছু আমরা ঠিক করব। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ,
প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখন কি আমরা একটা প্যারাসাইটের মতো রাষ্ট্র রেখেছি ঢাকা শহরে, আর বিরাট বিরাট প্রজেক্ট। আমি আসিফ এখানে আসছে, তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যায় দৈনিক টেন্ডারের জন্য, যায় না? যায় তো, বিভিন্ন রকম তদবিরের জন্য যায়। এছাড়া কিছু নাই কাম। আমলারা বসবে আর আমলারা আসবে কি আসে বলছে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট, ও হয়তো খেয়াল করবেন, একসময় সাইন দেবে, কদিন পরে ও কিন্তু চলে যাবে। করছে কিন্তু আমলা, এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে। তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা, যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এটা একটা ইলিউশন। পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকায়নের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলেও কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্সিস্টে লেখা পড়েন, তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল, রাষ্ট্র বলে কিছু নেই। যা আছে এটা বলে কর্পোরেশনস। স্টেটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে, যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে, এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে, এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে, জনগণের অর্থনৈতিক স্বার্থ, তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ, এগুলো রক্ষা করে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই। তো আপনি বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি রাষ্ট্র আছে, এটাকে আমি অস্বীকার করতে চান? হ্যাঁ, আমি অস্বীকার করি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্র নাই, আছে ইসরায়েল, আছে কিন্তু ইসরায়েল। আপনারা দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে, গাজাতে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই বলতেছে যে আমাদের কোনো সভারেন্টি নাই, আমাদের সভারেন্টি আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে। এই তো লড়াই। এই লড়াইয়ের ভিত্তিতে আপনি খেয়াল করেন ডেমোক্রেটদের মেয়র হিসেবে এই যে কি পাশ করলেন মামদানি, এবং মামদানিকে পাশ করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিরা জড়িত ছিলেন, আমাদের ডায়াসপোরা। তাদের একজন নেতা কিন্তু এখন ঢাকায়, আপনার তাকে ডাকলে খুব ভালো হতো, কাজী ফৌজি আছে, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওখানে। তাহলে আপনারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো রাখতে হবে, ডেভেলপ করতে হবে, যে কীভাবে বিভিন্ন শক্তি ল্যাটিন আমেরিকায় কি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি, ইংল্যান্ডে কি, ইউরোপে আছে। ফলে তরুণদেরকে আরও বড় নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আমরা এখন আন্তর্জাতিক লড়াই আছে, কারণ 5ই আগস্টে গণঅভ্যুত্থান যখন হয়ে যায়, তখন বারবার আমি বলেছি যে এটার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ঘটনাটি ঘটেছে তা না, এটা আন্তর্জাতিক তাৎপর্য আছে, এবং বিভিন্ন মানুষ এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি আজকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট। আমরা খালি সিম্পলি তত্ত্ব করার জন্য বসে নেই, আমরা খালি কথা বলার জন্য বসে নেই, আমরা কাজ করার জন্য বসছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমরা 5 তারিখে ভুল করছি, অনেক অভিজ্ঞতা ছিল না আমাদের, কিন্তু আগামী দিনে আমরা ভুল করবো না। তো আগামী দিনে যদি ভুল না করতে পারি তো কী কী করতে হবে? প্রথম কথাটা হচ্ছে সার্বভৌমত্ব কথাটা পরিষ্কার বুঝতে হবে, এই সংবিধানকে বাতিল করতে হবে। আর আমি বারবার বলেছি, তথাকথিত গণ ঐক্য কমিশন একটা সম্পূর্ণ গণবিরোধী প্রস্তাবনা। এটাতে পার্টিসিপেশন যারা করেছে এরা গণবিরোধী ভূমিকা রেখেছে। কেন গণবিরোধী ভূমিকা রেখেছে? ভেরি সিম্পল, কারণ আমাদের তো গণ ঐক্য ছিল, আমরা তো গণ অভ্যুত্থান করেছি গণ ঐক্যের ভিত্তিতে, কোনো দলের ভিত্তিতে করি নাই। আপনার এখানে যারা আছেন, আপনি কি সাক্ষী না? আপনি কোনো দলের ভিত্তিতে করেছিলেন? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা কিন্তু কোনো দলের ভিত্তিতে ছিল। আপনি হয়তো করতে পারেন, কেউ বিএনপি করেছে, কেউ জামাত করেছে, কেউ শিবির করেছে, কেউ বামপন্থী করেছে, কিন্তু আমরা দলের ভিত্তিতে করি না। এটাই ছিল এই আন্দোলনের বিউটি, এর যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক তাৎপর্য, এটাই ছিল তার সবচেয়ে শক্তির জায়গা। এটা একটা নির্দলীয় একটা ভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে গেছি। ফলে সেই নির্দলীয় জায়গাটা যখন ছিল, আপনারা যখনই ক্ষমতার পরিবর্তন হলো, আপনারা নাই আইসা গেল সে লুটিয়ে মাফিয়া শ্রেণী। এটা কী করে ঘটল? নেগোসিয়েশন করতেছে ডক্টর ইউনূস কার সঙ্গে? লুটিয়ে মাফিয়া শ্রেণীর সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, জনগণের সঙ্গে নাই, কোনো গণ প্রতিষ্ঠানের সঙ্গে না। শ্রমিকদের সঙ্গে করতেছে, করছে না। নারীদের সঙ্গে করতেছে, করছে না। তো কার সঙ্গে করতেছে? সবাই লুটতরা আছে। তো আপনারা এগুলো সহ্য করেছেন, তো আপনারা তো তরুণদের চোখের সামনে এগুলো সহ্য করেছেন। আমি সহ্য করে এখন কি বলতেছেন যে হ্যাঁ আমরা গণঐক্য, আমরা সব দলীয় মধ্যে আছে, আমি নিয়ে পড়াচ্ছি তাদের কী কী সিদ্ধান্ত তারা হয়েছে, একদিন হবে তো তার সঙ্গে মোকাবেলা। কাজে আপনারা এখানে এই গণঐক্য কমিশনে গিয়ে এখন এটা তারা প্রস্তাব দিচ্ছেন, তারা নিজেরা ঐক্যমত্য না, এক একজন এক এক কথা বলছেন। তবে রাজনৈতিক দলগুলোতে কখনো ঐক্যমত্য আসতেও পারবে না,
কারণ তারা বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন স্বার্থকে তারা রক্ষা করে। দিস ইজ নাম্বার ওয়ান। আমি কেন এটাকে লুটেরা মাফিয়া শ্রেণী বলি, অনেকে আমার উপর রাগ করেছে, এমনকি বিএনপির যারা আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারপরে ফরাদ আমি এটা কেন বলেন? আমি তো বিএনপিকে বলি না, আপনার লাগে কেন? আমি তো বিএনপিকে বলছি না, আপনি কেন এতে কাতর হয়ে যাচ্ছেন? লুটেরা মাফিয়া শ্রেণী মানে হচ্ছে এই, তাহলে 72 সালে এত বড় যুদ্ধ হওয়ার পরে একটা পাকিস্তানি জেনারেল যে আবার সার্ভ করেছে যুদ্ধের পরে, নেগোসিয়েশন মাধ্যমে সে ফিরে এসেছে, তিনি কি করে বাংলাদেশে সেনাপ্রধান হতে পারে? তাহলে এর যে রিপারকেশন সেনাবাহিনীর মধ্যে ছিল, এটা ভয়ঙ্কর। আমি জানি যে আমার ভাই আমাকে অ্যাগ্রি করবে আমার সঙ্গে, বহু তরুণ মেজর এটা যারা সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন রকম বিরোধের কারণে, এবং বিভিন্ন চাকরিগত প্রফেশনাল তাদের যে পদোন্নতি, যেটা যে কোনো একটা তরুণ অফিসার আশা করে যে তার একটা পদোন্নতি হবে পেশাগত জায়গা থেকে, অবজেক্টিভ জায়গা থেকে মূল্যায়ন হবে। তাহলে দেখা গেলো এই ঘটনাটা ঘটেছে। এরপরে যদি বিএনপি এসেছে, বিএনপির সময় কি সেনাবাহিনীর প্রতি তারা সদয় ছিল? নো। আসফ ভাই দুঃখিত, আমি আপনার সঙ্গে ডিফার করব। বিএনপির তো যেসব পদোন্নতিগুলো হয়েছে, এটাও রাজনৈতিক দলের দ্বারা, তাদের স্বার্থে। পরবর্তীকালে বিএনপির যে কোন্দল, তার যে দ্বন্দ্ব, যেটা 1-11 আকারে হাজির হয়েছে, এটাও কিন্তু তাদের পারিবারিক এবং সেনাবাহিনীর প্রতি তাদের বিশেষ বিশেষ দরদের কারণে। অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি, অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি। এবারকার আমরা আসি, আপনার 7 নম্বরের ঘটনাটা আমি জানি, তাতে অফিসার এবং আপনার সাধারণ সৈনিকদের তো আমরা কি দ্বন্দ্ব দেখেছি না? জাসদে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তো সততার সঙ্গে একটা চেষ্টা করেছেন এক ধরনের অসাম্য, বৈষম্যহীন করতে। কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন চরিত্রের, ওখানে বৈষম্য মানে অফিসার আর সাধারণ সৈনিকের যদি বৈষম্য আপনি তাড়াতে চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই 7 নম্বর ঘটবে, ওটা 7 নম্বর ঘটবে। ফলে সেই কারণ দিক থেকে আমাদের খেয়াল করতে হবে যে ভুলগুলো সেখানে হয়ে গেছে। এরপরে যেখানে আমরা এসেছি পরবর্তীতে এই জুলাইতে আসার পরে আমরা ভুলে গেছি যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে কাদের দ্বারা? ছাত্র জনতা এবং সাধারণ সৈনিক। সাধারণ সৈনিক বলতে আমরা কি বুঝি? যারা উর্দি পড়া কৃষক এবং উর্দি পড়া শ্রমিক। তাদের কথা ভেবে আমরা কিন্তু এমন কোনো কথা এখনো বলি নাই যাতে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠী, একটা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের একটা রাজনৈতিক একটা চেতনা আমাদের একটা বিকশিত হবে, যেখানে এই সাধারণ সৈনিকরাও আমাদের এই গণ অভ্যুত্থানের সঙ্গে আন্তরিকভাবে অন্তরের দিক থেকে এটাকে যুক্ত থাকবে। ইতিমধ্যে কী হয়েছে? ভারত কিন্তু সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরে বিভিন্ন রকম দ্বন্দ্ব, অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করেছে। ভাগ্যক্রমে এটা ঘটে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা। আমরাও বিভিন্ন সময় যেহেতু সতর্ক ছিলাম না আমাদের এখনকার কর্তব্যগুলো কীভাবে কী করতে হবে, আমরা অনেক সময় মুখ ফসকে, আমরা তরুণ বয়স্ক মুখ ফসকে অনেক কথা বলেছি, যেটা সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্বটাকে অযথা অপ্রয়োজনে এটাকে বড় করেছে। যেখানে দ্বন্দ্ব রয়েছে এটা মীমাংসার দরকার আছে, আর মীমাংসা করতে হবে। মীমাংসা করার জন্য আমাদের যারা সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত যারা নেতা দিচ্ছিলেন, তারা আমাদের যে ভালো বুঝে সেনাবাহিনী অভ্যুত্থানের ব্যাপারটা, তাদেরকে তারা পরামর্শ নিতে পারতেন। ফলে 7 নম্বর যে লিজেসি, সেই লিজেসিটা যদি আমি ক্যারি করতে চাই, তাহলে আমাদেরকে কথাটা বলতে হবে যে অবশ্যই বাংলাদেশের সৈনিকরাও নাগরিক এবং বাংলাদেশের নাগরিকরাও সৈনিক। দেশকে রক্ষা যখন করতে হয় তখন নাগরিকদেরকে সৈনিক হতে হয়, আর সৈনিক যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে তাকে সবসময় মনে রাখতে হবে সে বড় লোকদের, লুটেরা মাফিয়া শ্রেণীর পাহারাদার নয়। সৈনিককে এই শিক্ষাটুকু তার পেতে হবে। তার কাজ হচ্ছে এই দেশের জনগণকে, এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করা এবং লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ানো। এবং লুটেরা মাফিয়া শ্রেণী যদি আমরা তাড়াতে না পারি আমাদের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন জায়গা থেকে, আমরা নতুন করে বাংলাদেশকে গঠন করতে পারবো না। শেষ যে কথাটা বলবো, এই যে গঠন কথাটা বলছি, এটা একটু মনে রাখেন। শব্দটা কিন্তু বিপ্লব না, বিপ্লব মেলা ব্যাখ্যা দিলে আজকে সারা রাত লেগে যাবে। বিপ্লব বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব, একটা হচ্ছে অর্থনৈতিক বিপ্লব, দুটো এক জিনিস নয়। যেমন বলশেভিক বিপ্লব, এটা একটা সমাজতান্ত্রিক ইকোনমিক রেভলিউশন, বা মাও জেদুংয়ের যে বিপ্লবগুলো ছিল এটা সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব বলে আলাদা গণতান্ত্রিক বিপ্লব থেকে একেবারে মোটা দাগে আলাদা কোনো বিপ্লব নাই। এটা আমাদের দেশে বিরাট ভুল ধারণা। মূলত গণ অভ্যুত্থান যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে
উপযুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে, তাহলে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় না। এটা হচ্ছে থিসিস, এটা প্র্যাকটিক্যালি কী সেটা পরের কথা। কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলতে হবে যে এই জায়গায় আমরা কিছু কিছু বলছেন কিছু, আচ্ছা তাহলে আমরা মনে রাখতে হবে যে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারি, এটা অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব, কিন্তু এই বিপ্লবের মর্মটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান এবং তার অন্তর্নিহিত অভিপ্রায়টা হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম সকল ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আমাদের যে পরিসর, সামাজিক পরিসর, এমনকি নারীদের যে প্রশ্ন পারিবারিক পরিসর, সকল পরিসরে গণ সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে কায়েম করা, তার যে অভিপ্রায়টা, এই অভিপ্রায়কে শনাক্ত করা এবং অভিপ্রায়কে ঠিকভাবে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখন জনগণের অভিপ্রায় মানে এই নয় যে আপনি লুটেরা মাফিয়া শ্রেণী বসে আপনি তাদের সঙ্গে বসে তাদের ঐক্যমত্য করবেন, কারণ জনগণের অভিপ্রায় গণমাধ্যমে আছে, জনগণের অভিপ্রায় লেখালেখির মধ্যে আছে, জনগণের অভিপ্রায় আরও বহু এরও আগে। সে আপনি যদি সিরাজ আলম খানের গণতান্ত্রিক বাংলাদেশ বই পড়েন, তারও একটা প্রস্তাব আছে, তারও বাংলাদেশ সম্পর্কে একটা অভিজ্ঞ মানুষের প্রস্তাব আছে, আব্দুল হামিদ খান ভাসানী তারও প্রস্তাব আছে। তো আমাদেরকে তো এখনকার তথাকথিত রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়েছে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বলেছে তো যে আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে, মির্জা ভাই তো বলেছেন একটা পর্যায়ে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমরা নেই, এটা হচ্ছে আমরা এটার সঙ্গে নেই। পরবর্তী কেন বলছেন? আমরা চাইছি যে গণঅভ্যুত্থান যেন আমাদের দ্বারা কলুষিত না হয়, তা যেই হোক না কেন বলেছেন তারা, কিন্তু আমরা তো আসলে গণঅভ্যুত্থানটা করেছি যেখানে কোনো দলীয় পরিচয় ছাড়া। তো যেখানে গণঅভ্যুত্থান হচ্ছে দলীয় পরিচয় ছাড়া, সেখানে আমরা দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এই প্রাধান্যতা হয়েছে অত্যন্ত হানিকর এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। আবার এটা অত্যন্ত খেয়াল রাখতে হবে আমাদের সকলকে যে এই ধরনের প্রসেসগুলো আমাদেরকে কখনো কোনো ইতিবাচক জায়গায় আমাদেরকে সামনে আমাদের এগিয়ে দেবে না। তো আমি আমার বক্তব্য শেষ করছি, যদি কাউকে আঘাত দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং আসিফ এখানে আছে, সকলে আমরা এখানে আছি, আমরা একসঙ্গে কাজ করব এবং আশা করি আপনাদের ছাত্রদের সংগঠনটা এটা আরও শক্তিশালী হবে এবং এই ধরনের আলোচনা আপনারা আরও চালিয়ে যাবেন। আরও ক্রিটিক্যাল যদি হতে হয় আমরা আরেকদিন বলবো, যাতে আমরা নিজেদের মধ্যে বলবো কোথায় কোথায় আমরা ভুল করেছি, মানে বাইরে পাবলিক নিয়ে মনে কথা বলতে চাই না। আমরা বলি সেই ভুলগুলো আমরা যেন শুধরিয়ে আমরা যেন আগামী দিনের বড় বিপদ আসবার আগে যেন আমরা তৈরি হয়ে যাই। আমি খালি শেষ একটা কথা আপনাকে মনে করে দেবো তরুণদের, শেষ কথা হচ্ছে এই যে আমি গণ অধিকার পরিষদে একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে, এটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে নতুনভাবে কি করে বাংলাদেশ গড়ে তুলব। যেহেতু আমরা এই প্রশ্নটার উপর মনোযোগী ছিলাম না, ফলে ওই জেফরি স্যাক্স যে কথাটা বলেছেন যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। 2024 সালের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, তার প্রেক্ষাপটের সাথে খুব বেশি পার্থক্য আসলে নেই। তখনও আমরা স্বাধীনতার পরে একটা রাষ্ট্র গড়তে আমরা ব্যর্থ হয়েছি। যারা স্বাধীনতার পরে সরকার গঠন করেছেন তারা লুটপাট, দুর্নীতি থেকে শুরু করে এমন কিছু নাই যেটা করেন নাই, এবং তার ফলেই আসলে 1975-এর যেই সিপাহী জনতার বিপ্লব, তার যেই প্রেক্ষাপট সেটা রচিত হয়েছে। এবং 2024-এও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে, যদিও সেটাতে সময় অনেক বেশি লেগে গিয়েছে আমাদের। আমরা 71-এর এখানে অনেকে আছেন যারা এই ঘটনাগুলো নিজ চোখে দেখেছেন। আমাদের জন্য একটু বলা কঠিন, কারণ আমরা ইতিহাস থেকে যতটুকু পড়ার সুযোগ হয়েছে বা ওনাদের থেকে শোনার সুযোগ হয়েছে সেটা থেকেই বলি। মূলত আমাদের রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর বা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করার সূচনাটা হয়েছে 1975 সালের পরবর্তী সময়ে, কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে এবং আমরা তখন একটা রাষ্ট্রের যেই কাজ, একটা রাষ্ট্র যেই কাজগুলো করে, যেমন সার্ক গঠন করা,
আঞ্চলিক রাজনীতিতে নজর দেয়া এবং রাষ্ট্র হিসেবে একটা ইম্প্যাক্ট রাখা আঞ্চলিক রাজনীতিতে সেই পর্যায়ে আমরা ঢুকেছি এবং সেটা এখনও রিলেভেন্ট। যখন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানেই যান তিনি বারবার সার্কের কথা বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেন, সেখান থেকে আসলে রিলেভেন্সিটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা কতটুকু পারবো সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। এবং এখন আমরা ওয়েলফেয়ার পলিটিক্স অনেক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ছাত্র সংসদ, ছাত্র সংগঠন এবং রাজনীতির মধ্যে। কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সটা তারপরে শুরু হয়, জেনারেল জিয়াউর রহমান তখন শুরু করেন এবং একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার একটা চেষ্টা হয়েছে এবং সেটার উপরে ভিত্তি করে আমরা আজ পর্যন্ত আসলে আমাদের ডিসকোর্সগুলো যদি দেখেন একটু, যেমন আমি ফরেন পলিসির কথাটা বললাম যে সার্ক আজও রিলেভেন্ট, কারণ আমরা ফরেন পলিসিতে এর পরের 50 বছরের নতুন কিছু আসলে কেউ দিতে পারে নাই। ফলে জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত কথা বলতে হচ্ছে, সেটাকেই আবার নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করতে হচ্ছে। কারণ নতুন কোনো ডিসকোর্স, এর পরবর্তী সময়ে বিএনপি অনেকবার ক্ষমতায় এসছে, আওয়ামী লীগও ক্ষমতায় এসছে, কিন্তু কেউ নতুন কোনো ডিসকোর্স আসলে দিতে পারে নাই, কিংবা রাজনৈতিক ভাবে বিরোধী দল হিসেবেও নতুন কোনো পলিসি, ফরেন পলিসি আসলে কেউ সেভাবে আসলে দিতে পারে নাই। যেটা 50 বছর ধরে বারবার বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এখন বাস্তব পরিসরে আমরা এসে দেখি আসলে আমাদের কারোর সাথেই বন্ধুত্বও নাই। তো আমি যদি এই রুমে যারা আছে 150-200 মানুষ সবার সাথে বন্ধুত্ব করতে যাই, তাহলে আমার কারোর সাথেই আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে চেষ্টা করছি যে মিনিংফুল ফ্রেন্ডশিপ আসলে যাদের সাথে করা যায়, যাদের সাথে আমাদের আন্তর্জাতিক পরিসরের স্বার্থটা মেলে তাদের সাথে করার। তবে মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের অগ্রগতিটা খুবই স্লো। আমরা প্রতিটা বিপ্লবের পরেই বাংলাদেশে তো গণঅভ্যুত্থান, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে সিপাহী জনতার বিপ্লব হয়েছে, 90-এ গণঅভ্যুত্থান হয়েছে, 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু অগ্রগতিটা আসলে কতটুকু হয়েছে সেটা আমাদের পর্যালোচনা করার আসলে অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমরা আসলে একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে অগ্রগতির দিকে যাচ্ছি। 2024 সালের গণঅভ্যুত্থানের পরে আমাদের থেকে আমরা হয়তো গণঅভ্যুত্থানের 3 মাস 4 মাস পরে এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি, যেটা আসলে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট রিয়েলাইজেশন আসার বা কিংবা সেই সময়কার যেই বাস্তবতা, সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই। আপনারা দেখেছেন 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর 1 ঘন্টা 2 ঘন্টাও হয় নাই বোধহয় আমাদের রাজনৈতিক দলের নেতারা স্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন। তো আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে। আমরা 25 বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিংয়ের দায়িত্বে। কিন্তু যখন আমাদের অগ্রজরা স্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না। আমরা চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করতে যে আপনারা যায়েন না, এবং সেদিন রাতের পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটাও আলাপ হচ্ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে মানে যারা ওইখানে ছিলেন, চ্যানেল 24 অফিসে হয়তো আমরা ছিলাম, তারা হয়তো রিকল করতে পারবেন, আমরা সংবাদ সম্মেলনে এটা বলবো কিনা যে তারা জাতীয় বেঈমান, এ ধরনের আলোচনা আমাদের মধ্যে সেদিন হয়েছিল। তো যাই হোক, তারপরে আপনারা জানেন যে সেদিন রাতে রাজারবাগ পুলিশ লাইনে বিদ্রোহ হবে অবস্থা, নানা ধরনের গুজব, বিভিন্ন জায়গায় হামলা। সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে সেটাই বাস্তবভিত্তিক মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে স্টেবিলিটি আসবে না এবং আরও পরিণতি যে কোনো দিকে যেতে পারে, কারণ তখন কোনো অথরিটি ছাড়া আসলে হচ্ছিল না। এবং আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতাও পাই নাই যে আমরা শহীদ মিনারে গিয়ে আসলে শপথ গ্রহণ করব। যখন এটা তো 8ই আগস্টের আগে, সুতরাং শপথ ভঙ্গ হবে না বলাই যায়। যখন আলোচনা চলছিল যে সরকার গঠনের জন্য আমরা কোথায় বৈঠকটা করব, আমার স্পষ্ট মনে আছে যে যদি রিকভার করা যায় তাহলে হয়তো জানা যাবে। আমি প্রস্তাব করেছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিডল গ্রাউন্ড রেখে সেখানে একটা আলোচনা করতে পারি, কিন্তু আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন। তো আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, এবং তারপর বঙ্গভবনকে আসলে আলোচনার ভেন্যু হিসেবে
একটা মিডল পয়েন্টে আমাদেরকেও আসতে হলো, কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমরা এটাকে আসলে পেছনে ঠেলার আসলে সুযোগ ছিল না, অথবা যাদের সাথে আমাদের আলোচনা হচ্ছিল সবার সাথে এটাই আলোচনা হচ্ছিল যে একটা দ্রুত সরকার গঠন করা প্রয়োজন। এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে অনেকটা বিপ্লবী কায়দায় আমাদের আজকের যেই মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে প্রধান উপদেষ্টা আমরা ঘোষণা করেছিলাম ওই ভিডিও বার্তার মাধ্যমে, কোনো অফিসিয়াল উপায়ে আমরা ঘোষণা করিনি, যদিও পরবর্তী সময়ে অনেক কিছুই আর আমাদের হাতে ছিল না, বা আমাদের যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। তো অন্য যারা স্টেক হোল্ডার, আমরা যতই বলি যে এটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন অবশ্যই, তবে এখানে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটি স্টেক হোল্ডার যারা আছেন তারা তো জড়িত ছিলেন, সেটাও আমরা ডিনাই করতে পারি না। এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের সমর্থন ছাড়া একেবারে এককভাবে সিদ্ধান্ত নিলে সেটার পরিণতিটা কি হবে সেটা বোঝাও আমাদের জন্য আসলে ওই বাস্তবতায় মুশকিল ছিল। তবে আজকে 50 বছর পরে আমরা সিপাহী জনতার বিপ্লব নিয়ে যে সুন্দরভাবে পর্যালোচনাটা করতে পারছি, 2024-এর পরে 2025-এ এসে 1 বছরের মধ্যেই যদি আমরা এই গণঅভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় এটা একটু আর্লি হয়ে যাবে। আমরা রেজাল্টটা হয়তো আরও কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। যদি 2024-এর গণঅভ্যুত্থানের আউটকামের বিষয়ে আলাপ আসে, আমরা তো গণঅভ্যুত্থানের পরপর 3টা বিষয় নিয়ে আলোচনা চলছিল, যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি অগ্রগতি হচ্ছে, এবং আগামী 13ই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা, আপনারা জানেন যে, এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়। তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি, আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো 5 আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না। গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ফরহাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা। আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে 300 জন যাবেন, তো 300 জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এইখানে কয়জনের 20 কোটি টাকা আছে। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন, তাহলে তো আপনাকে, সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কীভাবে করব, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা, বা যেই বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত। তো জোহরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব, কিন্তু এটা এক্সেপশনাল কেস তো 300 আসনে ঘটা সম্ভব না। এটা হয়তো এই ইলেকশনে দেখবেন 2-1 জনের জন্য ঘটে যাচ্ছে, কিন্তু 300 জনের জন্য তো আর ঘটবে না। বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না। আমার মুশকিল যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই। তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত। আমার কয়েকটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে, এই যে 5 আগস্টের পরে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললো।
মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না। যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো বা এর দায়টাই বা কার? আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি, মানে এটা কি জিনিস। মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না। এটার রূপরেখাটা কি, এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা? আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব সেটা তো আমি নিজেও কনফিউজড হয়ে যাব। আমার মনে হয় যে আমাদের মতো যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে, কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি, আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন। তো আজকে আর অনেক বড় আয়োজন, বড় আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আমিও অনেক কিছু শিখলাম, জানলাম এবং বলার চেষ্টা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও ধন্যবাদ, এবং আশা রাখি যে সামনের দিনেও এই ধরনের আলোচনাগুলো হবে, ইন্টারাকশনগুলো চলমান থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।